হ্যাঁ, তোরা নিশ্চয়ই সবাই ভালো আছিস। অনেক দিন বাদে আবার পড়ানোর সুযোগ আসলো। আহ, তোদের সামনে পরীক্ষা শুনলাম যে দাদা বলছিল যে নেক্সট উইকে হয়তো। তা ফ্যান্টোমিনাটা করাতে বললো তোদেরকে দাদা, বা ফ্যান্টোমিনার যে মানে কি বলবো, একটা জিস্ট বা একটা সামারি এটা করিয়ে দিতে বলে, এতে তোদের সুবিধা হয়। এখন খুব বেশি হয়তো পড়ার সময় নেই তোদের, আর এখন যা পরিস্থিতি, যাতে যত রকম মানে যত কমে সম্ভব হয় সমস্ত কিছু সেটুকু করতে বললো। অনেক দিন পর তোদের সামনে আসলাম। জানি না কতদূর কী পারবো, বা তোদেরকে তোরা কতটা বুঝতে পারবি, তবুও ট্রাই করে দেখি। হয়তো তোরা পড়েছিস নিজেরাও। তবে ফ্যান্টোমিনা এই নভেলাটা খুব ইন্টারেস্টিং একটা নভেল, এবং কি বলবো, 18 সেঞ্চুরির লেখা হলেও এর মধ্যে কন্টেম্পোরারি অনেক এলিমেন্ট পাবি, এবং যেটা এখনকার সময়েও খুব প্রাসঙ্গিক। এবং তোরা নিজেরা অনেক মিল খুঁজে পাবি। অনেক থিম আছে বা অনেক ক্যারেক্টার আছে যাদের সঙ্গে আমরা প্রাত্যহিক জীবনের অনেক মিল খুঁজে পাবো, এবং আমরা দেখবো যে না, এরকম তো আমরা আকছারই দেখি। তাই এই নভেলটা খুব বিখ্যাত একটা নভেল, বা নভেলা বলা ভালো, নভেল না বলে। যাই হোক, একদম চলে আসি। আমি জাস্ট ইন্ট্রোডাকশান, মেইন থিম এবং সামারি, এই তিনটে পার্টে আমি তোদেরকে বলবো। তো প্রথমেই ইন্ট্রোডাকশানে চলে আসি। ইন্ট্রোডাকশান বলতে 1725 সালে বা 1725-এ এই নভেলাটা পাবলিশ হয়। নভেলা নভেলা হলো ছোটো নভেলকে বলা হয় নভেলা। এটা 18 সেঞ্চুরিতে এই ধরনের কি লিটারেরি তোর পিস, লিটারেরি এই ধরনের জনার যাকে বলে, তার ইন্ট্রোডাকশন হয়েছিল, এবং এটা খুব বিখ্যাত হয়েছিল। এবং এই ছোটো নভেলের মধ্যে কি ওই আমরা যেমন দেখি সাধারণত যে একটা পূর্ণাঙ্গ নভেলের এক্সপেনশন একটা বড় হয়, প্রচুর প্লট এবং সাবপ্লট থাকে, প্রচুর ক্যারেক্টার থাকে, এবং সেই ঘটনাক্রম বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। এই নভেলার ক্ষেত্রে এক্সপেনশনটা অতটা বড় হয় না, এবং ক্যারেক্টারও নভেলের মতো অত বেশি নয়, এবং একটা স্বল্প পরিসরে নভেলে একটা আস্বাদ দেওয়ার চেষ্টা করা হয়, বা যারা নভেলিস্ট আছেন তারা চেষ্টা করেন। এই দ্য ফ্যান্টোমিনা, এই নভেলাটা এলিজা হেউড লিখেছিলেন, এবং সেটা পাবলিশ হয় 1725 সালে। আমি 18 সেঞ্চুরির নভেল নিয়ে বা ড্রামা নিয়ে কিছু বলছি না, এটা হিস্ট্রির বিষয়, এবং যেহেতু আমার এখানে খুব বেশি বলার জায়গা নেই, কম পরিসরের মধ্যে শেষ করতে হবে, তবুও রেস্টোরেশন কমেডির বা রেস্টোরেশন কী বলবো, রেস্টোরেশন কমেডি বলা যায় স্পেসিফিক্যালি, তার অনেক বৈশিষ্ট্য না এই নভেলের মধ্যে আছে। যেমন ধর, রেস্টোরেশন কমেডির কিছু কিছু মূল থিম আমার যতটুকু মনে আছে, আমি খুব বেশি দিন বহুদিন চর্চায় নিই, সেই জন্য আমার অত ভালো মনে নেই, তবু আমার যতটুকু মনে পড়ছে, ডিসগাইজ, উইট, তারপর সেক্সুয়াল ডিজায়ার, মেন ওমেন রিলেশনশিপের একটা কনফ্লিক্ট, এবং সবচেয়ে বলা ভালো সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, সেগুলো তোরা এই নভেলের মধ্যে দেখতে পাবি। আরও বলা ভালো, 18 সেঞ্চুরির যে অ্যারিস্টোক্রেসি ছিল সেই সময়, এবং সেখানকার সেই অ্যারিস্টোক্রেসি থেকে একটা পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন, এবং সেই সময়কার সম্পর্কের ডেফিনেশান, এবং সেই সময়কার আকর্ষণ, বিকর্ষণ, বা তোর কী বলবো, ভালো লাগা, বা তোর হচ্ছে চাহিদা, সেই সমস্ত কিছু একটা মোটামুটি ওভারঅল ইমেজ বা ওভারঅল পিকচার তোরা এখানে পাবি। আবার বলি থিম, এবার থিমটা দেয়, সেই ইন্ট্রোডাকশানে মোটামুটি বললাম। থিমের কথা আসতে গেলে বা প্রথমেই বলতে গেলে যেটা হবে, মোটামুটি কয়েকটা থিম এখানে খুব প্রমিনেন্ট, যেমন জেন্ডার রোল। সম্পর্কের ক্ষেত্রে জেন্ডার, বা সেই 18 সেঞ্চুরিতে জেন্ডারগুলো বা পুরুষ এবং নারী, তাদের মধ্যেকার যে টানাপোড়েন বা তাদের মধ্যেকার যে চাহিদা, সেটা একটা গুরুত্বপূর্ণ থিম এই নভেলার। তারপরে সোশ্যাল ক্লাস, তোরা সামাজিক একটা চিত্র পাবি,
বা সামাজিক যে হায়ারার্কিগুলো আছে বা সোশ্যাল হায়ারার্কি, তার একটা পিকচার বা তার একটা ছবি মোটামুটি তোরা পাবি এই লেখার মধ্যে। তারপর সেক্সুয়াল ডিজায়ার, সেই সময়কার যে যৌন চাহিদা এবং সেটা কীভাবে বা কোন কোন বিষয়গুলোর উপর নির্ধারিত হতো বা ডেভেলপ করতো, সেগুলোর একটা পিকচার তোরা পাবি। তারপর সাইকিক আন্ডারস্ট্যান্ডিং অফ মেন অ্যান্ড ওমেন, একটা পুরুষ বা একটা নারীর যে কী বলবো, মানসিক যে চাহিদা বা মানসিক চাহিদার যে উত্থান পতন বা ডেভেলপমেন্ট, সেটা তোরা এই লেখার মধ্যে পাবি। এবং আবার বলি যে 18th সেঞ্চুরি অ্যারিস্টোক্রেসির প্রচুর ডেফিসিট বা যেগুলোকে বলে ভরম বা অভাব বা কী বলবো, মানে অসারতা, সেটার একটা পরিচয় তোরা এই লেখার মধ্যে পাবি। তাহলে মেইন থিম বলতে যদি বলা হয়, তাহলে আমরা বলবো যে জেন্ডার রোল, সোশ্যাল ক্লাস বা সোশ্যাল হায়ারার্কি একটা পিকচার, তারপর সেক্সুয়াল ডিজায়ার, আর 18th সেঞ্চুরি মেন এবং উইমেনের যে সাইকোলজিক্যাল ডিজায়ার বা আরও বলা ভালো যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিজায়ার। একটা পুরুষ একটা নারীর মধ্যে বা নারীর যে ডিজায়ারগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করছে, উল্টো দিক থেকে একটা নারী একটা পুরুষের মধ্যে কী কী ডিজায়ার আছে সেগুলো বোঝার চেষ্টা করছে। এবং তার মধ্যে দিয়ে একটা সমাজে সেই 18th সেঞ্চুরির যে একটা অ্যারিস্টোক্রেসি, তার যে অসারতা, সেই ছবিটা খুব ভালো করে এলিজা হেউর তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন। এটা হলো মোটামুটি মেইন থিম। এবার আমরা ডিরেক্ট লেখাতে চলে আসি এবং লেখার মধ্যে দিয়ে আমরা আলোচনায় যাব যে কোথায় কোথায় কীভাবে আমাদের এই থিমগুলোকে এভ্যালুয়েট করেছেন লেখিকা। প্রথমেই বলি যে এই যে লেখাটা বা নভেলাটা, এটা ওপেন হয়েছে যে প্রোটাগনিস্ট তার আসল নাম দিয়ে নয়, সেটা মানে আসল নামটা উজ্জ্ব রাখা হয়েছে। সেটারও কারণ আছে, সেটা বলবো যে অ্যাকচুয়ালি মেইন, মানে এটা আমি পরে বলবো ভেবেছিলাম, সমস্ত গল্প বলা মানে শেষ হয়ে যাওয়ার পর, আচ্ছা লাস্টেই বলবো। তোরা চেষ্টা করবি, এখনই বলে দিই কোশ্চেনটা পড়ানোটা শুরু করার আগে বা সামারিটা বলার আগে, যদি তোদেরকে বলা হয় যে এই নভেলাটার একটা ওয়ান লাইন জিস্ট বলো বা যাকে বলে সারমর্ম, বা এটা কোন থিমের উপরে, মূল কোন থিমের উপরে, তোমাকে যদি বলা হয় যে একটা লাইন বলো যে এই থিমের উপরে লেখাটা ডেভেলপ করছে বা এই লেখার সমস্ত কিছু দাঁড়িয়ে আছে, তাহলে সেই লাইনটা কী হবে? তোরা, আমি যতক্ষণ পড়াবো বা তোরা যদি পড়েছিস, যেটুকু সময় আমি পড়াবো তার মধ্যে দিয়ে ভাবতে থাকবি যে সেই লাইনটা কী হতে পারে, যে লাইনটাকে কেন্দ্র করে বা যে লাইনটার উপরে পুরো লেখাটা দাঁড়িয়ে আছে বা পুরো লেখাটাকে ডিফাইন করা যায়, টু বি মোর স্পেসিফিক। যাই হোক, তাহলে সারমর্মে চলে আসি। যে প্রোটাগনিস্ট বা লেখার যে নায়িকা বা হিরোইন 18th সেঞ্চুরি একদম মানে কি বলবো, রিমার্কেবল এবং একদম মানে সেই যুগকে রিপ্রেজেন্ট করে এমন একজন মহিলা, খুব অ্যারিস্টোক্রেট এবং খুব সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা থেকে যুবতী বলা ভালো। এবং সে এই সময়টাতে এসে দাঁড়িয়ে যে সোশ্যাল স্ট্যাটাস দেখেছে তার, সেখান থেকে সে খুব বেশি অ্যাটেনশান সিক করে, খুব বেশি অ্যাটেনশান সিকার যাকে বলা যায়, এটা বললেও ভুল হবে না, যে অ্যাটেনশান সিকার। সে সবসময় যে কী করে আমি অ্যাটেনশান পাবো, কারণ দেখবে এটা একটা সমস্যা বা এখনকার দিনেও যে খুব বেশি সম্ভ্রান্ত পরিবারে সেখানে সন্তানদের উপর খুব কম নজর দেওয়ার সময় পান আমাদের গার্ডিয়ানরা। সেক্ষেত্রে কী হয়, একটা ক্রাইসিস তৈরি হয় ছেলে মেয়েদের মধ্যে, অ্যাটেনশনের ক্রাইসিস, তারপর হচ্ছে কি স্নেহের ক্রাইসিস। তা 18th সেঞ্চুরিতে এই ব্যাপারটা খুব বেশি ছিল, যে দেখানো এই শো অফ জিনিসটার মধ্যে একটা বিরাট বড় ডেফিসিয়েন্সি লুকিয়ে থাকে। যারা খুব বেশি শো অফ করে না, তাদের মধ্যে অনেক কিছুর ফাঁক আছে বা তারা অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে খুব ইনফিউরিটি কমপ্লেক্সে হবে। এটা সব মাথায় রাখবে, যারা খুব বেশি শো অফ করে তারা ভেতরে ভেতরে প্রচণ্ড ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগে এবং সেখান থেকে তাদের শো অফ করার জায়গাটা আসে সাইকোলজিক্যালি। যাই হোক, তা এই মেয়েটা খুব শো অফ করতে বা অ্যাটেনশন পেতে ভালোবাসতো। তা ওপেন হচ্ছে লেখাটা একটা প্লে হাউসের মধ্যে বা একটা অপেরাতে। অপেরা মানে তোরা নিশ্চয়ই জানি, যেখানে অপেরা অনুষ্ঠিত হয় বা নাটক, আরও মানে
কী বলবো সিম্পলিফাই করলে। তা সেই একটা নাট্যমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, ওপেন হচ্ছে, শুরু হচ্ছে, সেখানে একটা নাটক হচ্ছে এবং প্রোটাগনিস্ট বা হিরোইন সে নাটক দেখছে। দেখতে দেখতে খুব ভালো করে লক্ষ্য করছে যে দর্শক আসনে বসে থাকা সমস্ত যে পুরুষরা আছে তাদের দৃষ্টি কোন কোন মেয়েদের দিকে প্রতিফলিত হয়, বা কোন কোন মেয়েদেরকে তারা দেখে, বা ছেলেরা সেই সময়কার ছেলেরা কোন মেয়েদের প্রতি আকর্ষিত হয়, এটাও ভালো করে লক্ষ্য করছে। এবার সেই অপেরাতে একটা পিট বলে একটা স্থান আছে যেখানে সাধারণত কী বলবো সোশ্যাল হায়ারার্কি যারা নিচের দিকে বিলং করে তারা সেখানে বসতো। তাও খুব ভালো করে লক্ষ্য করছে সেই মেয়েটা যে সাধারণত সেই সময়কার পুরুষরা বা সাধারণ পুরুষরা কেউ মানে সম্ভ্রান্তরা যেদিকে বসে সেদিকের মেয়েদের দিকে তেমন কেউ লক্ষ্য করছে না, তাদের দিকে তেমন কেউ অ্যাট্রাক্টেড হচ্ছে না। অ্যাট্রাক্টেড হচ্ছে কোথায়? পিঠে বসে থাকা যে সমস্ত মেয়েরা আছে, সাধারণত বলা যায় প্রস্টিটিউট বা যারা ব্রদেল হাউসে বিলং করে সেই সমস্ত মেয়েদের দিকে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে। অর্থাৎ যৌনকর্মী যে সমস্ত মহিলারা আছেন তাদের দিকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে ছেলেরা। এখান থেকে কিন্তু একটা জায়গা লেখিকা প্রথমেই বুঝিয়ে দিলেন যে সোসাইটিতে কাকে কেমন চোখে দেখা হয়। এবং যখন এরকম বারবার করে তোর হচ্ছে প্রোটাগনিস্ট বলছেন যে প্রস্টিটিউটদের উপর বেশি আকর্ষিত হচ্ছে, তার মানে এখান থেকে সমাজে একটা দিক পরিষ্কার হয়ে গেল যে সেই যুগে বা এটা এখনকার দিনেও একই রকমভাবে প্রযোজ্য, প্রস্টিটিউটদেরকে কতটা নিচু চোখে দেখা হতো, যে প্রস্টিটিউটরা মানে তাদের জন্মই হয়েছে বা তাদের কাজে একমাত্র দৈহিক আনন্দ দেওয়া, তাদের উপরে আকর্ষণ জন্মানোর কোনো কারণ থাকতে পারে না। এটা হচ্ছে তৎকালীন এবং বলা যায় যে বর্তমান সমাজেও একই ধারণা, যে তাদের দিকে মানসিকভাবে কোনো পুরুষ বা কোনো ছেলে আকৃষ্ট হতে পারে না, শুধুমাত্র দৈহিক চাহিদা মেটানোর জন্যই তাদের কী বলবো তাদের অস্তিত্ব। তা ভালো কথা, লেডি বা সেই মহিলা দেখলো যে প্রস্টিটিউটদের দিকে বেশি আকৃষ্ট হচ্ছে এবং তাদের দিকেই ছেলেরা তাকিয়ে আছে। তখন যেহেতু অ্যাটেনশন সিকার এবং সে বারবার করে একটা জিনিস চাইছে যে কি করে আমি পুরুষের চোখে আকর্ষিত হব, পুরুষের চোখ আমার দিকে আসবে কী করলে, এটা ভেবে তার পরের দিন কী করলো, সে ডিসগাইজ নিল। ডিসগাইজ খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট এই নভেলের মধ্যে, এবং এটা রেস্টোরেশন কমেডিতেও খুব গুরুত্বপূর্ণ একটা কী বলবো ক্যারেক্টারিস্টিক্স রেস্টোরেশন কমেডি, ডিসগাইজ। তা সে পরের দিনকে এরকম ডিসগাইজ নিল একটা প্রস্টিটিউটের, এবং ঠিক তেমন সাজগোজ করে বা তেমন কী বলবো অ্যাটিটিউডে সে পুনরায় অপেরাতে গেল। আগের দিনই একজন ছেলেকে সে দেখে রেখেছিল, তাকে তার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তার দিকে মানে সেই ছেলেটা একবার তার দিকে ফিরে তাকায়নি। তার নাম হচ্ছে বিউ পালসার। বিউ পালসার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। যাই হোক, পরদিন গেল পুনরায় এবং সেই ব্রদেলের ডিসগাইজে গিয়ে সেই বিউ পালসারের দিকে বিভিন্ন রকম যে কী বলে সিডিউস করার যে ভঙ্গি সেগুলো করতে লাগলো বা সেই চেষ্টা করতে লাগলো, এবং আলটিমেটলি দেখা গেল সেই ফাঁদে বিউ পালসার পা দিয়েছে এবং বিউ পালসার আকৃষ্ট হল। প্রথম দিন যে ছেলেটা ফিরেও তাকায়নি তার দিকে, যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা যেমন সাজগোজ করে তেমন সাজগোজ করে গেছিলো এবং সেরকম ভাবভঙ্গি নিয়েছিল যে, এবং তার দিকে ফিরেও তাকায়নি। পরদিনকে সেই একই মেয়ে যখন সেই ব্রদেলের ছদ্মবেশে গেল এবং সেই কী বলবো জেস্চার করতে লাগলো প্রস্টিটিউটদের মতো, তখন সেই বিউ পালসার আকৃষ্ট হলো সেই মেয়েটার উপর। এবং যাই হোক, খুব আনন্দ পাচ্ছে যেহেতু অ্যাটেনশান পাচ্ছে আমাদের প্রোটাগনিস্ট, আমাদের যে নায়িকা, খুব আনন্দে আছে। এবং লাস্ট পর্যন্ত সেই কথাবার্তা এগোতে এগোতে তখন বিউ পালসার বলে, চলো তাহলে আমার বাড়িতে চলো, ডিনার করবো। এইবার এইখানে এসে একটুখানি ধাক্কা খেলো আমাদের নায়িকা। তার কারণ হচ্ছে সমস্ত অ্যাটেনশান পর্যন্ত ঠিক ছিল, এবার একটু বেশি ইন্টিমেসির জায়গায় চলে যাচ্ছে এবং ও এতটা কিছু ভাবেনি, ও এত দূর ভাবেনি। ও ভেবেছে যে অ্যাটেনশানটা এনজয় করবো, কিন্তু ব্যাপার কি, ব্যাপার একটা সময় আমরা এই ব্যাপারগুলো এনজয় করতে করতে বা এই ব্যাপারগুলোকে উপভোগ করতে করতে আমরা বুঝতে পারি না যে কখন আমাদের হাত থেকে সেই নিয়ন্ত্রণটা চলে গেছে।
এটা ডিটারমাইন করাটা খুব মুশকিল হয়ে যায় একটা সময়। এই লাইন টানাটা খুব জরুরি। তো যাই হোক, এই সময়টা একটুখানি মানে হকচকিয়ে গেল। আর এদিকে বিউ পালসার তো ভেবেছে যে মেয়েটা প্রস্টিটিউট, মেয়েটা মানে প্রস্টিটিউটদের সঙ্গে যেরকম করে বিহেভ করে বা যেরকম করে অ্যাপ্রোচ করে বা অ্যাপ্রোচ করতো পুরুষেরা, তেমনভাবেই অ্যাপ্রোচ করেছে। তো যাই হোক, বললো যে তখন আমাদের নায়িকা বললো যে না, আমি ইয়েতে যাব না, তোমার হচ্ছে তোমার বাড়িতে যাব না, আমার হচ্ছে আজকে অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আজকে আমি যেতে পারবো না। তা বিউ পালসার বুঝতে পারলো হয়তো ওর অন্য কোনো কাস্টমার আছে, সেই জন্য আজকে যাবে না। তা তখন সেই আমাদের নায়িকা বললেন বা বিউ পালসারকে বললো যে ঠিক আছে, আমি পরের দিন দেখা করবো তোমার সঙ্গে আবার এখানে। এবং বাই দ্য ওয়ে নামটা বললো, যে আমার যখন নাম জিজ্ঞাসা করলো বিউ পালসার যে তোমার নাম কি, তখন বললো আমার নাম ফ্যান্টোমিনা। এবং এটা মানে অবভিয়াসলি ওর মানে অরিজিনাল নাম নয়। ঠিক আছে, পরের দিনকে আবার দেখা হলো ফ্যান্টোমিনার সঙ্গে, এবং আবার পুনরায় সেই একই রকমভাবে অ্যাটেনশান দেওয়া শুরু করলো আমাদের বিউ পালসার, এবং একই রকমভাবে সেই অ্যাটেনশানটা এনজয় করতে শুরু করলো আমাদের ফ্যান্টোমিনা বা নায়িকা। এবং শেষ পর্যন্ত সেই খুব জোরাজুরিতে, যেমন জেনারেলি হয়, ছেলেরা বড্ড বেশি জোরাজুরি করে, জোরাজুরিতে না বলতে না পেরে শেষ পর্যন্ত ঠিক হলো যে রোড সাইডে একটা হোটেল, ছোটো হোটেলে, সেখানে তারা গেল। স্বাভাবিকভাবেই সেখানে ইন্টিমেট হওয়ার চেষ্টা করলো বিউ পালসার। এবার এখানে এসেই একটা কনফ্লিক্ট, যেটা ফ্যান্টোমিনা অনুভব করলো যে আমি যেটা চেয়েছিলাম সেই জায়গা থেকে সেই লিমিটটা ক্রস করে যাচ্ছে, বা সেই জায়গার সেই নিয়ন্ত্রণটা আমার হাতে নেই এখন আর। এদিকে বিউ পালসার তো শুনবে না, বা বিউ পালসারের তো শোনার কথা নয়, কারণ বিউ পালসার জানে যে প্রস্টিটিউট, এবং ওটা ভেবেই ও নিয়ে এসছে প্রস্টিটিউটদের সঙ্গে যেমন বিহেভ করে নিয়ে এসছে যখন, তখন তো সেগুলো করতেই হবে। এটা এবার এখন তুই যদি এবার ভাবিস যে সেই সিনেমার মতো যে নো মিন্স নো, সেরকম ব্যাপারটা ছিল কিনা তখন জানি না। এবং অবভিয়াসলি মানে ফ্যান্টোমিনা বাধা দেওয়ার চেষ্টা করে যে না, আমি এরকম ফিজিক্যাল রিলেশনে যাব না, কিন্তু বিউ পালসার তা শুনবে কেন? বিউ পালসার জোরপূর্বকই তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়, বা বলা যায় পার্শিয়াল থেকে রেপই করে। তার আগে ফ্যান্টোমিনা বলেছে দেখো আমি ভার্জিন, এবং আমি এবং যখন রেজিস্ট্যান্স করছিল না, যখন ও বাধা দিচ্ছিল, তখন কোথাও না কোথাও বিউ পালসারের মনে হচ্ছিল এ কি আদৌ প্রস্টিটিউট? কারণ প্রস্টিটিউটটা এমন হয় না, সাধারণত তারা এক্সপিরিয়েন্স এবং তাদের এই ধরনের কী বলো সো কল্ড ন্যাকামি তাদের মধ্যে থাকে না। তখন ও বিউ পালসারকে বলেছিল যে ফ্যান্টোমিনা, যে দেখো আমি অ্যাকচুয়ালি প্রস্টিটিউট নই, আমি একটা ক্লথ মার্চেন্টের মেয়ে। কিন্তু তবুও যাই হোক, বিউ পালসার শোনেনি, এবং তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। সামহাও সেই রিলেশনের পরে ফ্যান্টোমিনা বিউ পালসারের উপরে একটা মানসিক টান অনুভব করা শুরু করে। এটার ব্যাখ্যা দেওয়া খুব কঠিন, এবং তবে এই ঘটনা কি বলবো, বিরল নয়। এই ঘটনাটা মোটেও বিরল নয়, এই ঘটনাটা খুব স্বাভাবিক ঘটনা, এবং এই ঘটনার প্রচুর ইনস্ট্যান্স আছে। যদি সাইকোলজিক্যাল বিভিন্ন কেস স্টাডি করা যায়, তবে দেখা যায় এই ধারণাটা আছে যে কোনো মেয়ে যদি ফোর্সফুলি কারোর দ্বারা রেপড হয়, আমি কখনোই রেপকে গ্লোরিফাই করছি না, মানে ভুলভাবে ব্যাখ্যা করছি ব্যাপারটা, বা কোনো রকম মানে রেপের থেকে বাজে বা ফিজিক্যাল মলেস্টেশনের থেকে বাজে কোনো ক্রাইম হয় বলে অন্তত মানে আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে ফিজিক্যাল মলেস্টেশনের থেকে বড় কোনো ক্রাইম হতে পারে, মার্ডারও নয়। যাই হোক, তবে এটা দেখা গেছে যে এটা সত্যি যে মলেস্টেশনের পর বা জোরপূর্বক তার সঙ্গে লিপ্ত হওয়ার পর সেই মেয়েটা ঘৃণার সঙ্গে সঙ্গে তার মধ্যে কোনো না কোনোভাবে সেই যে তার সঙ্গেই মলেস্টেশনটা করেছে তার প্রতি একটা মানসিক টান জন্মায়। এটা কিন্তু সব ক্ষেত্রে নয়, আমি বারবার বলছি এটা সব ক্ষেত্রে নয়, এটা কোনো কোনো ক্ষেত্রে এই ঘটনাটা বিরল নয়, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। এবং একই রকমভাবে ফ্যান্টোমিনার বিউ পালসারের উপর একটা কী বলবো মানসিক চাহিদা বা একটা মানসিক ইচ্ছা বা মানসিক টান সেটা চলে আসে, এবং এর ফলে কী হয়, বিউ পালসারকে চাইতে শুরু করে। এবং যেহেতু ওর অ্যাটেনশানটা ভালো লাগতো ফ্যান্টোমিনার প্রথম থেকেই, সেহেতু কী হয়, সেহেতু ওর সঙ্গে থাকা শুরু করে, এবং বেশ 4-5 দিন ভালোই কাটে এবং ভালোভাবেই চলতে থাকে, এবং তারা একের পর এক ফিজিক্যাল রিলেশনে আসতে থাকে, সময় ভালোই কাটছে। এবং আস্তে আস্তে
আমি ঠিক প্রেম বলবো না বা ভালোবাসা বলবো না, অ্যাট্রাকশান বলবো বা ইনফ্যাচুয়েশান বলবো, সেটা আস্তে আস্তে ফ্যান্টোমিনার বাড়তে থাকছে বিউপালসারের উপরে। এদিকে যেটা হচ্ছে সেটা হলো বিউপালসার তো যেন মানে ও যেহেতু প্রস্টিটিউট ভেবেই ওই মাইন্ডসেটেই ওকে নিয়ে এসেছিলো হোটেলে, তারপর যাই বলুক না কেন ফার্স্ট ইমপ্রেশনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে কোনো এনকাউন্টারে বা যে কোনো সম্পর্কে। ফার্স্ট ইমপ্রেশন বা ফার্স্ট ধারণাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেহেতু বিউপালসার ওকে প্রথমত প্রস্টিটিউট ভেবেই নিয়ে এসেছিলো এবং সেইভাবেই ওর ধারণা তৈরি করে নিয়ে এসেছিলো, তারপর যতই ফ্যান্টোমিনা বলুক না কেন আমি ক্লথ মার্চেন্টের মেয়েটা ওটা যে সেটা ওই ফার্স্ট একটা ধারণা তার মধ্যে গেঁথে গেছিলো। সেই জন্য বিউপালসারের তেমন কোনো মানসিক টান বা তেমন কোনো কী বলবো ইনফ্যাচুয়েশান ফ্যান্টোমিনার উপর তৈরি হয়নি এবং খুব তাড়াতাড়ি বিউপালসার সম্পর্কটার থেকে বেরোতে চাইল বা খুব একঘেয়ে হয়ে গেল ওর কাছে সম্পর্কটা। ভালো কথা, কিন্তু ফ্যান্টোমিনা বুঝতে পারছে, কিন্তু ফ্যান্টোমিনার কিছু করার নেই। ফ্যান্টোমিনা কী বলবো সেই প্রাথমিক প্রেমের বা প্রেম বলাটা ঠিক নয়, প্রাথমিক যে সম্পর্কের যে টান থাকে সেই টানে এতটাই মশগুল হয়ে গেছে যে কোনোভাবেই চাইছে না যে ছেড়ে যাক। কিন্তু একটা সময় কী হলো, বিউপালসার যাই হোক করে বললো আমি বাথে যাবো, বাথ বলে একটা জায়গা, সেখানে যাবো, আমার কাজ আছে, সেখানে যেতে হবে, তা ঠিক আছে তোমার সঙ্গে পরে দেখা হবে, এরকম কিছু একটা বলে বেরিয়ে গেল। কারণ কী বলবো, এখানেও একটা জিনিস দেখানো হয়েছে যে পলিগেমি বা বহুগামিতা একটা অন্যতম থিম, যে সেই সময়কার সোসাইটিতে বা সোশ্যাল স্ট্রাকচারে পুরুষ এবং নারীর মধ্যে যে বহুগামিতার ব্যাপারটা ছিল সেটাকে খুব ভালো করে পোট্রে করা হয়েছে। যে একজনের সঙ্গে আমি সারা জীবন থাকবো বা একজনকে নিয়েই আমি সারা জীবন কাটাবো, এই ব্যাপারটা খুব ক্লিশে। এই ব্যাপারটা সেই 18th সেঞ্চুরির সময়তেও ছিল এবং সেটাকে খুব ভালো করে পোট্রে করা হয়েছে। যে সম্পর্কে যখনই বোর হয়ে গেল, একঘেয়েমি চলে আসলো, তখন বিপালসার বলল আমি তাহলে বেরোবো এখান থেকে বলে সে বললো আমি বাথে যাবো, যে সেখানে আমার বিজনেসের কাজ আছে বা বিজনেস পারপাসে আমার যেতে হবে, সেখানে যাব বলে চলে গেল। এবার ফ্যান্টোমিনা দেখলো চলে যাওয়ার পরে যে না, আমি তো সেই অ্যাটেনশন পাচ্ছি না এবং একটা কী বলবো একটা মেন্টাল ক্রাইসিস তৈরি হলো। যে প্রথমত সেই ক্রাইসিসটার উৎপত্তি ইনফ্যাচুয়েশান নাকি সেই ল্যাক অফ ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান ডিটারমাইন করা খুব মুশকিল। যাই হোক, তখন ওর মনে একটা জেদ চলে আসলো ফ্যান্টোমিনার মনে। সেই জেদটা কি? সেই জেদটা হচ্ছে আমি একটা সুন্দরী মেয়ে, প্রথমত বিউপালসারের মতো একটা ছেলে যে আমাকে প্রথমে এত অ্যাটেনশান দিত, ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন হওয়ার পর আমার প্রতি তার মোহভঙ্গ ঘটে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। এটা সামহাও আমার বিউটির ডিফিট বা আমার সৌন্দর্যের ডিফিট। তাহলে কি করা যায়? তাহলে আমাকে যেন তেন প্রকারণে আমার প্রতি আবার ওকে আকৃষ্ট করতে হবে। সেটার উপায় কি? সেটার উপায় হচ্ছে ডিসগাইজ। কারণ কি বলবো, এটা বললে সেই অনেক বাজে দিকে চলে যায়। যাই হোক, সেই রোল প্লে সামহাও দেখবি, যারা বড়ো হয়েছিস খোলাখুলি বলি তাদেরকে, যে পর্নোগ্রাফিতে এটা খুব বেশি পরিমাণে আছে রোল প্লে। ইভেন এই লেখাটাতেও ক্রিটিকরা বলেছেন যে 17th সেঞ্চুরিতে যে লন্ডনে যে পর্নোগ্রাফি রমরমা হচ্ছিল, 17th সেঞ্চুরি ভেবে দেখ, সেই পর্নোগ্রাফির এগেইনস্টেও এই লেখাটাকে ব্যবহার করা হয়েছে বা এই লেখাটা লেখা হয়েছে। এলিজা হেউড এই লেখাটাকে লিখেছেন যে সেই সময়কার পর্নোগ্রাফির একটা প্রধান কী বলবো ক্যারেক্টারিস্টিক হচ্ছে রোল প্লে। ঠিক একই রকমভাবে ফ্যান্টোমিনা কী করলো, যে সেই রোল প্লে করা শুরু করলো যে আমি আমার এই চেহারায় বা আমার এই সাজগোজে থেকে একঘেয়ে হয়ে গেছে, তাহলে আমি ডিসগাইজে অন্য একটা সাজগোজ নেওয়ার পরে আবার ওকে অ্যাট্রাক্ট করবো। ঠিক একই রকমভাবে কী করলো, বাড়িতে বললো যে আমি বাথে যাব, আমার এখন ছুটি চলছে, যেহেতু সম্ভ্রান্ত বাড়ি পরিবার, ওর বাড়ি থেকে বললো তাহলে দুটো চাকর নিয়ে যাও, তোমার সঙ্গে যাবে। প্রথমে নিতে চায়নি, তারপর যাই হোক বাধ্য হলো নিতে। কিন্তু রাস্তার মাঝে কী করলো ফ্যান্টোমিনা, সেই চাকর দুটোর সঙ্গে ঝগড়া করে চাকর দুটোকে ডিসমিস করে দিল, একাই চলে গেল বাথে। গিয়ে যেখানে
বিউপাল স্যার যে বাড়িতে উঠেছেন তার বিজনেসের জন্য, সেখানে তিনি থাকবেন বলে 1 মাস, সেই বাড়িতে গিয়ে সামহাও হাউস মেড হিসেবে কাজ নিল এবং নাম নিল কি, সেলিয়া। নামটা মনে রাখবি যে সেলিয়া নাম নিয়ে হাউসমেট হিসেবে ঢুকলো। দেখ, ও কিন্তু বারবার ওর যে সোশ্যাল হায়ারার্কি বা সোশ্যাল যে স্ট্যাটাস তার থেকে নিচু বা তার থেকে নিম্ন জায়গায় নামছে সোশ্যাল হায়ারার্কির, কারণ ও দেখেছে যে সম্ভ্রান্ত পরিবারে বিলং করে আমি সেই জিনিসগুলো করতে পারবো না যে জিনিসগুলো করলে একটা পুরুষ একটা মেয়ের উপরে আকৃষ্ট হয়। সেই সমস্ত জিনিসগুলো একমাত্র করতে পারবো যখনই আমি আমার স্ট্যাটাস থেকে নিচে নামবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখনও খুব গুরুত্বপূর্ণ একটা কী বলবো নোশন, যে কখনো কখনো আমরা সমাজের কথা চিন্তা করে বা সমাজের দিকে চোখ রেখে আমরা আমাদের বহু ডিজায়ারকে সাপ্রেস করে রাখি। এটা আমরা সবাই করি, যে লোকে কী বলবে, একদম সোজা কথা বলতে গেলে। এবং আমাদের মধ্যেকার যে কী বলবো এক্সট্রিম ডিজায়ারগুলো আছে, সেগুলো বেশিরভাগ সময় সাপ্রেস করতে হয় এই একটা কথা ভেবে, যে লোকে কী বলবে বা সমাজ কী বলবে। কেউ খুব সাকসেসফুলি পেরে তোর সারভাইভ করতে পারে, কেউ পারে না। যখন এরকম দীর্ঘদিন ধরে এই ডিজায়ারগুলো জমতে থাকে বা ডিজায়ারগুলো দীর্ঘদিন ধরে সাপ্রেস হতে থাকে, একটা সময়ে তার ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে তখন বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ট্রমা বা সাইকোলজিক্যাল ডিসব্যালেন্স চলে আসে। কারণ একের পর এক ডিজায়ার যখনই সাপ্রেস হতে থাকবে, যখনই সেটা ফুলফিল হবে না, তখন একটা কী বলবো মানসিক একটা অস্থিরতা তৈরি হবে। যাই হোক, সেই কথা বিস্তারিত যাওয়ার দরকার নেই। তা সেলিয়া নাম নিয়ে সে হাউসমেট হিসেবে সেই বাড়িতে কাজ নিল এবং একই রকমভাবে পুরুষের জাত, মানে এটা মেয়েরাও ভালো বুঝি, সেই কুকুরের লেজের মতো জীবনও সোজা হয় না, কখনোই না, যত চেষ্টাই করো না কেন কোনোভাবেই সোজা হয় না। অলওয়েজ পলিগেমি, কী বলবো, বউগামিতা একদম ইতিহাসে শুরু থেকে আছে এবং থাকবে, এবং সবার মধ্যেই আছে। আর ওই যে বললাম, এটা আমি বলছি না, এটা এলিজা হেউড বলছেন তার লেখার মধ্যে। ছেলেরা আবার গালাগালি দিস না, যে ছেলে সেই বিউপাল স্যার এখানে পুরুষ জাতিকে রিপ্রেজেন্ট করছে, যে সে একদম সেই কুকুরের লেজের মতো। ঠিক একই রকমভাবে সেলিয়ার ছদ্মবেশ নিয়ে যখনই আবার সেই সিডিউস করার চেষ্টা করলো বিউপাল স্যার একই রকমভাবে আকৃষ্ট হয়ে গেল। আকৃষ্ট হওয়ার পর পুনরায় সেই কী বলবো সেই ইরোটিক রিলেশন এবং সেই ফিজিক্যাল ইন্টারকোর্স সেটা চলতে লাগলো পরে, এবং অদ্ভুতভাবে বিউপাল স্যার এবারও চিনতে পারলো না, একই মেয়ে চিনতে পারলো না। হলো, খুব ভালোই চলছিল, প্রায় মাসখানেক গেল, যার পর আবার যে সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার বিউপাল স্যার বোর হয়ে গেল। কারণ বিউপাল স্যার কাছে এগুলো কোনো রিলেশন নয়, এগুলো কোনো রকম মেন্টাল অ্যাটাচমেন্ট নয়। আবার এটাও কিন্তু ভুল ধারণা, বাট যদি আমরা ভেবে নিই যে না সত্যি ফ্যান্টোমিনা বা সেলিয়া বা আমাদের যে গল্পের যে নায়িকা, তার মধ্যেও একটা মেন্টাল অ্যাট্রাকশন ছিল বা একটা কী বলা যায় যে প্রেম ছিল, সেই আউট অফ লাভ শি ইজ গোয়িং এগেইন অ্যান্ড এগেইন টু দ্য ম্যান। দিস নোশন ইজ অলসো নট ট্রু, টু বি ভেরি স্পেসিফিক। এটাও একদম সত্যি নয় যে একদম প্রেমের বশবর্তী হয়ে বারবার চলে যাচ্ছে সেই ছেলেটার কাছে বা বিউপাল স্যারের কাছে, এটা কিন্তু সত্যি নয়। আর বিউপাল স্যারের কাছে তো এটা নয়, কারণ ও জানে যে একজন প্রস্টিটিউট একজন কাজের মহিলা, তা এদের উপরে আমার কোনো রকম মানসিক টান বা মানসিক সম্পর্ক তৈরি করার কোনো জায়গাই নেই। যাই হোক, পুনরায় বোর হয়ে গেল এবং হয়ে যাওয়ার পর আবার ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসলো। সেলিয়ার কাছে এটা আবার ডিফিট। আমি এমনভাবে ওকে যত্ন করছি বা ওকে স্যাটিসফাই করছি বিভিন্ন রকমভাবে, আবার বেরিয়ে গেল। এটা সামহাও তখন একটা ওয়ারে পরিণত হয়েছে, যুদ্ধে পরিণত হয়েছে বা ইগো ক্ল্যাশে পরিণত হয়েছে, যে আমি এরকম সুন্দর বা আমার এরকম সৌন্দর্য আছে, আমার এরকম কম বয়স, তা সত্ত্বেও আমার কাছ থেকে বারবার চলে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এইবার কী করলো, সেলিয়া পুনরায় ছদ্মবেশ নিল মিসেস ব্লুমার একজন, ও নিজেকে রিপ্রেজেন্ট করলো একজন উইডো, একজন বিধবা,
যখন বিউপাল স্যার সেই বাঁধ থেকে পুনরায় ফিরে আসছে, পথিমধ্যে বা রাস্তার মাঝে পুনরায় সে বিউপাল স্যারের সঙ্গে দেখা করলো এবং ছদ্মবেশে, অবশ্যই ছদ্মবেশে, মিসেস ব্লুমারের ছদ্মবেশে, এবং বললো যে আমি একজন উইডো এবং আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, কারণ আমি যদি না ফিরতে পারি শহরে তাহলে আমি আমার মৃত স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হব। একটা সিম্প্যাথি ক্রাইসিস তৈরি করার চেষ্টা করলো বিউপালসের মধ্যে, এবং স্বাভাবিকভাবেই এগেইন পুরুষের জাত, সুন্দর দেখতে বিধবা। দেখ, বারবার করে ফ্যান্টোমিনা বা আমাদের যে নায়িকা, সে নিজেকে সহজলভ্য করে তুলছে বা মানে সুযোগ দিয়ে দিচ্ছে বারবার করে ছেলেটার কাছে নিজেকে, মানে সেই যেমন প্লেটে সাজিয়ে দেওয়ার মতো সেরকম করে দিচ্ছে। আর স্বাভাবিক, প্লেটে সাজিয়ে দিলে ছেলে তো নেবেই। আবার বলছি, গ্লোরিফাই করছেন ব্যাপারটা, আমি মানে লেখাটা বোঝানোর জন্য বলছি। এবং সিডিউস করলো আবার পুনরায়, এবং পুনরায় সিডিউসড হলো। সিডিউসড হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই শারীরিক সম্পর্কে জড়িত হলো বিউপালসারের সঙ্গে। বিউপালসার যার পর নাই বেশ আনন্দেই কাটালো। এবং এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে, ফিরে আসার পর ফ্যান্টোমিনা, আমাদের লেখার যে নায়িকা, তিনি কী করলেন, ফিরে আসার পর দুটো চিঠি লিখলেন। একটা হলো ফ্যান্টোমিনার নাম নিয়ে, ফ্যান্টোমিনা বারবার বলছে দেখা করতে বিউপাল স্যারকে যে তোমাকে দেখতে ইচ্ছা করছে। আর একটা ওই যে মিসেস ব্লুমার, সেই নাম নিয়ে চিঠি লিখলেন, যে দেখা যাক যে কোন চিঠিতে বেশি রেসপন্স করে বা বেশি আবেগটা ফুটে ওঠে বিউপাল স্যারের। তা দেখলো যে ফ্যান্টোমিনা নাম নিয়ে চিঠিটা লিখেছে, তার উত্তর বিউপাল স্যার খুব মানে সাধারণভাবে বা খুব রিল্যাক্টেন্টভাবে, যেন ইচ্ছে নেই দেখা করার বা কোনো রকম ইন্টারেস্ট নেই এমনভাবে দিল, কারণ যেহেতু প্রস্টিটিউট। আর মিসেস ব্লুমারের নাম নিয়ে চিঠিটা লিখেছিল, সেই চিঠিটার উত্তরটা একটু ভালোভাবে দিল, যাতে ইচ্ছে আছে, এবং বিউপাল স্যার সেখানে বলছেন যে তোমার সঙ্গে দেখা করবো, দেখা করার ইচ্ছে আছে। কিন্তু কোনোটাতেই সেই আর্জ বা সেই ইচ্ছেটা খুঁজে পেল না তোর হচ্ছে আমাদের ফ্যান্টোমিনা, যেটা সে চেয়েছিল, এক্সপেক্ট করেছিল, সেটা সে পেল না। ভালো কথা। তখন কি করলো, তখন একটু বুঝতে পারলো ফ্যান্টোমিনা যে যতই আমি আমার জায়গা থেকে নিজেকে সরাই না কেন, আমি যেটা এক্সপেক্ট করি আমার কি বলবো, সেই পুরুষ সঙ্গীর কাছ থেকে, সেটা আমি কখনোই পাচ্ছি না। আমি নিজ জায়গা থেকে যতটাই নিচে নেমে যাই বা নিজেকে যতটাই অন্যভাবে রিপ্রেজেন্ট করি বা যতটাই অ্যাক্টিং করি না কেন তার মন মতো, কারণ দেখ, মন মতো তো অবশ্যই, কারণ পুরুষ বা বিউপাল স্যার প্রথম দিন তো ওকে লক্ষ্য করেনি ফ্যান্টোমিনাকে। যেদিনই প্রস্টিটিউটের ছদ্মবেশে এসে সেদিনকে তোর কী বলবো, সেদিনকে ওর প্রতি আকৃষ্ট হয়েছে। তার মানে বিউপাল স্যারকে সন্তুষ্ট করার জন্যই ওই ছদ্মবেশটা ধরে নিয়েছিল, এটা বলা যায়, কারণ পুরুষরা তখন ওই ধরনের মেয়েদের পছন্দ করতো। কিন্তু ও আলটিমেটলি বুঝতে পারলো ফ্যান্টোমিনা যে আমি আমার জায়গা থেকে সরে আসলেও আমি যে জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটা পেলাম না লাস্ট পর্যন্ত বা অ্যাট লাস্ট। এর পর পুনরায় ডিসগাইজ নেওয়ার সিদ্ধান্ত নিল হচ্ছে ফ্যান্টোমিনা, আমাদের লেখার নায়িকা। সে একটা অ্যারিস্টোক্রেট মহিলা হিসাবে একটা বাড়ি ভাড়া নিল, সেখানে ওর চাকর টাকর রাখলো এবং নিজের নাম দিল মিস ইনকগনিটা। ইনকগনিটো মানে জানিস তোরা, ইনকগনিটো মোড, ব্রাউজার ইনকগনিটো মোড অন করে সার্চ করে দেখবি, এমন কন্টেন্ট মানে যেগুলো ইনকগনিটো মোড অফ করে রাখলে যে কন্টেন্টগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে না। ইনকগনিটো মানে হচ্ছে, ইনকগনিটো মোড অন করা মানে হলো ফিল্টার করবে, তুই যে সার্চগুলো করছিস সেগুলো ফিল্টার করবে এবং অশালীন কোনো কিছু তোর সামনে আনবে না। আর ওই ইনকগনিটা মানেও তাই এক রকমের ফিল্টার বা এক ধরনের তুই কী বলবো ছাঁকনি বলা যেতে পারে। তা সেই মিস ইনকগনিটা নাম নিয়ে একটা সে বাড়ি ভাড়া নিল এবং যাই হোক দেখা হলো বিউপাল স্যারের সঙ্গে, এবং পুনরায় বিউপাল স্যারকে সিডিউস করার চেষ্টা করলো, এবং তবে একটা শর্তে, মিস ইনকগনিটা মুখে মুখোশ পরে এবং তিনি বললেন যে
ঠিক আছে তোমার সঙ্গে আমি সম্পর্কে যেতে পারি, কিন্তু তুমি আমার মুখ দেখতে পাবে না কখনোই, কারণ 3বার অলরেডি হয়ে গেছে না, 3বার অলরেডি তো দেখেই নিয়েছে। এবার তখন ফ্যান্টমিনা বা আমাদের লেখার যে নায়িকা, তার মনের মধ্যে একটা ভয় চলে এসছে যে এবার দেখতে পেলে হয়তো নিশ্চয়ই চিনতে পারবে। তাই ও বললো যে কখনোই মুখোশ আমি খুলবো না, আমার মুখ দেখতে পাবে না। কিন্তু বিউ পালসার বারবার রিকোয়েস্ট করতে লাগলো, না তোমার মুখটা আমি দেখবো। তারপরে কখনোই না। তখন বিউ পালসার বললো যে ঠিক আছে, রাত্রেবেলা যখন যাবো আমরা একসঙ্গে থাকবো তখন হয়তো মুখ দেখতে পাবো, না হলে সকালবেলা যখন ঘুমিয়ে থাকবো তখন তো আর মুখোশ করে ঘুমাবে না। পুনরায় সিডিউস করলো, পুনরায় ফিজিক্যাল রিলেশনে আবদ্ধ হলো তারা, কিন্তু বিউ পালসারকে মুখ দেখালো না কখনো আমাদের ফ্যান্টমিনা। যাই হোক, এরপর বেশ ভালোই দিন কাটছে এবং প্রথম সেই যেমন হয় বিউ পালসার তো ভাবছে প্রত্যেকটা সম্পর্কে নতুন সম্পর্ক, 4 জনের সঙ্গে সম্পর্ক হলো, তখন ওদের মধ্যেকার সেই প্রেমের ব্যাপারটা অনেকটা বেশি উচ্ছল বা সেই সো কল্ড প্রেম চলছিল। এর মধ্যে সমস্যা হলো ফ্যান্টমিনার মা ফ্যান্টমিনাকে খুঁজে পেয়ে গেল, বা খুঁজতে খুঁজতে তাকে দেখতে পেল যে এরকম অবস্থা। এবার খুব বাজে একটা পরিস্থিতি, যেখানটায় ওর নিজের মেয়ে, একটা সম্ভ্রান্ত পরিবার, তাদের একটা কী বলবো সোশ্যাল রেকগনিশন আছে, সেখানটায় দাঁড়িয়ে তার মেয়ে এরকমভাবে মানে স্বেচ্ছাচার করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা দেখেও তখন ঠিক করলো কি যে মেয়েকে জিজ্ঞাসা করলো কী ব্যাপার হয়েছে। তখন অ্যাট লাস্ট মেয়ে মোটামুটি খুলে বললো যে এই হয়েছে, এবং দেখা গেল যে ফ্যান্টমিনা প্রেগনেন্ট। আরও বড় অপমানের বিষয়, কারণ তখন অ্যারিস্টোক্রেট সমাজে একটা মানে কী বলবো সোসাইটিকে কেন্দ্র করে, বা একটা কী বলবো সোসাইটি কী চোখে দেখছে বা সমাজ কী চোখে দেখছে সেটার উপরে খুব বেশি লক্ষ্য করতো তৎকালীন মানুষজন। এখনও তাই, যে আমরা সবসময় ভাবি যে কী বলবে, লোকে কী বলবে, এটা করবো লোকে কী বলবে, বা লোকের চোখে আমি কীভাবে এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করবো, আমি কী করলে সমাজের চোখে ভালো থাকবো, এটা সবসময় আমরা ভাবি। যাই হোক, তখন ওর মা দেখলো যে খুব লজ্জার বিষয়, মেয়ের বিয়ে হয়নি, সেখানে মেয়ে প্রেগনেন্ট, এই শহরে থাকলে ব্যাপারটা জানাজানি হবে অবশ্যই। তখন ঠিক করলো যে মেয়েকে নিয়ে কান্ট্রি সাইডে চলে যাবে। প্রথমে কিন্তু ওর মাকে বুঝতে দেয়নি ফ্যান্টমিনা, বেবি বাম্প লুকানোর জন্য বড় বড় সেই পেটিকোট পরেছে, কিন্তু যাই হোক ব্যাপারটা সামনে চলেই এসছে, লুকানো তো যায় না। তা এটা করতে গিয়ে তখন ঠিক হলো যে শহর থেকে তো চলে যাবে মেয়েকে নিয়ে, একটা পার্টি দেওয়া হোক, যে শহরে সবার সঙ্গে এতদিন ধরে পরিচিত যারা আছে তাদের সঙ্গে শেষ দেখা টাকা হবে, বা একটা গেট টুগেদার হবে করে, তারপর এরকম মেয়েকে নিয়ে চলে যাবে, ভালো কথা। কিন্তু সমস্যাটা হলো সেই পার্টিতে ফ্যান্টমিনা লেবার পেন উঠল, সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে ডাক্তার টিয়ে করার পরে একটা মেয়ে হলো। তখন ফ্যান্টমিনাকে চেপে ধরেছে মা, যে এই বাচ্চার বাবাকে। তখন বলতে বাধ্য হলো যে বাচ্চার বাবা হলো তোর বিউ পালসারকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হলো, এবং বিউ পালসার সঙ্গে চলেও আসলো। চলে আসার পরে বিউ পালসার ফ্যান্টমিনার তখন তো কোনো ডিসগাইজ নেই, ফ্যান্টমিনা বা আমাদের যে লেখার যে নায়িকা, তার তো কোনো ডিসগাইজ নেই। এইবার বিউ পালসার তাকে, যেহেতু একই শহরে থাকতো, তাকে কয়েকবার সোশ্যাল গ্যাদারিংয়ে দেখেছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হিসেবে। তখন সব শুনে বলছে যে কী হলো, এটা তো কোনোভাবেই পসিবল নয়, এই মেয়ের সঙ্গে তো কয়েকটা পার্টিতে আমার দেখা হয়েছে, এবং সেটা খুব মানে কী বলবো যে সোশ্যাল অ্যাকোয়েন্টেন্স যাকে বলে সেটা, হাই হ্যালো বা এরকম ধরনের পরিচয়, এই আমার বাচ্চার মা, এটা তো পসিবল নয়, আমার তো এর সঙ্গে কোনো সম্পর্কই হয়নি। তখন ফ্যান্টমিনা ডিসক্লোজ করলো যে 4টে মেয়ের সঙ্গে তুমি রিলেশন করেছিলে বা তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল, সেই 4টে মেয়ে অ্যাকচুয়ালি আমি ডিসগাইজে তোমার সামনে গিয়েছিলাম, এবং আমি যেহেতু অ্যাটেনশন চাইতাম এবং আমার ফিজিক্যাল যে ডিজায়ার সেটাকে চরিতার্থ করার জন্য আমি ডিসগাইজে গেছিলাম। 4টে মেয়ের সঙ্গে রিসেন্টলি তুমি সম্পর্কে জড়িয়েছো, সেই 4টে মেয়ে অ্যাকচুয়ালি আমি। বিউ পালসার তখন হতবাক, এবং মানে কী করবে বা কী বলবে সেটা বুঝতে পারছে না। যাই হোক, এত ডিলেমা সত্ত্বেও বিউ পালসার
বলল যে না ঠিক আছে, এসব তো আমি জেনে করিনি বা তোমার সঙ্গে তুমি কি আমি জানতাম না, তুমি পরিচয়ও দাওনি, তবুও যখন সন্তান চলে এসে তখন এর দায়িত্ব আমি নেব তোমার, এবং সন্তানের দায়িত্ব আমিই নেব। কিন্তু বাদ সাধলেন হচ্ছে মেয়ের মা, ফ্যান্টোমিনার মা। ফ্যান্টোমিনার মা বললেন যে না, এটা হতে পারে না কখনো। তার কারণ হলো এই দোষটা তোমার নয়, বিপাশা করে দোষটা কখনোই তোমার নয়, এই দোষটা সম্পূর্ণ আমার মেয়ের। কারণ হচ্ছে মেয়ে তোমাকে বারবার ডিসিভ করেছে বা ঠকিয়েছে বা মিথ্যে পরিচয় দিয়ে তোমার কাছে গেছে। কারণ তুমি যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছ সে তো অ্যাকচুয়ালি আমার মেয়ে নয়, তার ফিজিকটা মেয়ে, কিন্তু তোমার কাছে অ্যাপিয়ার হয়েছে অন্য একটা ক্যারেক্টার হিসাবে। তাই যখন এখন একটা মেয়ে বা তার সন্তান এসে, তখন সে কখনোই দাবি করতে পারে না যে তুমি আমার স্বামীর বা এই বাচ্চাটার বাবার দায়িত্ব পালন করো। তাই এটা করার কোনো রকম দরকারই তোমার নেই। যে ফলটা হয়েছে তার শাস্তি সম্পূর্ণ আমার মেয়ের প্রাপ্য এবং মেয়েই পাবে। কারণ তোমার কাছে সামনে বারবার ডিসগাইজে গেছে তার ডিজায়ারগুলো ফুলফিল করার জন্য। তখন বিপাশা বললো না, এটা ঠিক নয়, কারণ এরকম তো সোসাইটিতেও লজ্জায় মুখ দেখাতে পারবে না বা একটা বাজে পরিস্থিতি হবে, তো আমি থাকবো। এরকম করে বারবার জোর করার চেষ্টা করলেন, কিন্তু ফ্যান্টোমিনার মা কোনোভাবেই মেনে নিলেন না। তবুও কী করতেন, তবুও হচ্ছে ওই বিপাশা আসতেন মাঝে মাঝে, দেখতে আসতেন, ফ্যান্টোমিনার খোঁজ নিতে, শরীর কেমন আছে, বাচ্চাটার শরীর কেমন আছে। যখন একটু শরীরটা ভালো হলো তখন ফ্যান্টোমিনার মা সেই আশাটাও বন্ধ করে দিল বিপাশাকে, যে দরকার নেই, এটার কোনো প্রয়োজন নেই, এটা যদি চলতে থাকে তাহলে আমার মেয়ে যেমন ক্যারেক্টারিস্টিক্সের, সে পুনরায় আবার এমন কোনো একটা ফাঁদবে যাতে করে আবার সবাই মিলে একটা বিপদের মধ্যে পড়বে। তাই এমন দরকার নেই, আসার কোনো রকম দরকার নেই, সমস্ত সম্পর্ক এখানেই শেষ করে বিপাশার আশা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। এবং লাস্ট পর্যন্ত কী করা হলো, গল্পের শেষে দেখা যাচ্ছে যে ফ্যান্টোমিনার মা একটা ফ্রান্সের মনস্ট্রিতে দিয়ে এসছে। এবং এই রিয়েলাইজেশন আসলো যে ফ্যান্টোমিনার যে খেলাটা সে শুরু করেছিল কিসের জন্য, তার ফিজিক্যাল নিড, ফিজিক্যাল প্লেজার, বা জিততে হবে, আমার বিউটির আছে, আমার সৌন্দর্য আছে, আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সেখান থেকে আমি যার দিকে তাকাবো সেই আমার উপর আকৃষ্ট হবে। এই যে এই আর্চটাকে তোর বজায় রাখার জন্য, বা এই যে সোশ্যাল রেকগনিশন বা যে বিউটির একটা প্রাইড অফ বিউটি, এই ব্যাপারটাকে ইনট্যাক্ট রাখার জন্য যে খেলাটা শুরু করেছিল, আলটিমেটলি দেখা গেল এতে সম্পূর্ণভাবে ডিফিট হলো ফ্যান্টোমিনা নিজেই। তার ফিজিক্যাল ভার্জিনিটি গেল, মেন্টাল ভার্জিনিটি গেল, এবং সবচেয়ে বড় কথা রেপুটেশন, সোশ্যাল রেপুটেশন ধুলোয় মিশে গেল। এবং সবচেয়ে যেটা বলছিলাম এতক্ষণ, হয়তো জানি না তোদের মনে কোন লাইন এসে, তোকে প্রথমেই বলেছিলাম যে একটা লাইনে এই ব্যাপারটার সারমর্ম বা এই লেখাটাকে ডিফাইন করার চেষ্টা করবি। জানি না তোরা কী লাইন ভেবেছিস, তো আমি একটা লাইন বলছি, দেখ সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় কিনা। এটা আমার মনে হয়েছে যে if we analyze the whole story of Phantomina, we can find one specific thing and on which the whole story is based upon. To some extent, it is the loss of identity. There's a big identity crisis which was running in Phantomina, or what to say, in the entire society of 18th century. কারণ যদি আইডেন্টিটি ক্রাইসিস তৈরি না হতো তাহলে কখনো ডিসগাইজ নিতে হতো না ফ্যান্টোমিনাকে। এই কথাটা না খুব গুরুত্বপূর্ণ, এটা তোরা আরও যখন বড় হবি তখন এটা রিয়েলাইজ করবি যে এটা হয় খুব, আমরা সবাই এই জিনিসটার মধ্যে দিয়ে যাই যে যখনই আমাদের কারোর উপর ভালো লাগা তৈরি হয়, যেই হোক না কেন, বা কারোর উপর আমরা আকৃষ্ট হই, তখন আমরা তার ভালো লাগাগুলোকে নিজের ভালো লাগা করে নেওয়ার চেষ্টা করি, তার কিসে ভালো লাগে সেইভাবে নিজেদেরকে অ্যামেন্ড করা বা মোল্ড করার চেষ্টা করি। এটা না প্রচণ্ড ডেঞ্জারাস একটা টেন্ডেন্সি,
বা কী বলবো, এটা একদম সেলফ ডিস্ট্র্যাক্টিং টেন্ডেন্সি। মানে এটা করলে আলটিমেটলি অ্যাট দ্য ডেজ এন্ড তুই নিজে ধ্বংস হবি, আর কিচ্ছু না। কারণ খুব ভালো করে একটা জিনিস বোঝ, এবং লেখাটার মধ্যে দিয়ে এই জিনিসটাই আমার মনে হয়, এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছেন, যে দ্য লস অফ আইডেন্টিটি। লেখিকা আমি বা আমাকে যদি কোনো একটা মানুষের ভালো লাগে, তাহলে আমার মধ্যেকার যে সমস্ত গুণ বা দোষ আছে সেগুলো নিয়েই তার ভালো লাগছে প্রাথমিকভাবে। এবার আমি তার প্রতি এতটাই ইনভলভ হয়ে গেলাম তার সঙ্গে, যে আমি দেখলাম যে আমার যে পার্টনার আছে সেই এই জিনিসগুলো পছন্দ করছে না, বা আমার পার্টনার কেন, যে কেউই হোক না কেন, যে এটা পছন্দ করছে না, তাহলে আমি চেঞ্জ হই। মানে আমি আমার জায়গা থেকে সরে এসে তার পছন্দের জিনিসগুলো করার চেষ্টা করি। এর ফলে কী হলো, আমার যে আমিত্ব আছে সেটা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে সরে গেলি, সেই জায়গাগুলো আস্তে আস্তে নষ্ট হলো। এবার কী করলি তুই, তার যে ভালো লাগার জিনিসগুলো সেগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করলি। আরে বাবা, তুই তার কম্পিউটার নোস, তাই না? যে আমি আমার নিজের মতো করে কম্পিউটারের হার্ড ড্রাইভগুলোকে কনফিগার করে নিলাম, নিয়ে একটা অন্যরকম সিস্টেম তৈরি করলাম, 4 GB র্যাম সরিয়ে দিয়ে 8 GB র্যাম ভরলাম, 1 TB হার্ড ডিস্ক ভরলাম। এরকম তো নয়। তা আমরা কী হয়, আমরা চেষ্টা করি প্রাথমিকভাবে যে সেরকম হয়ে ওঠার, আমার পছন্দের মানুষটার মতো, বা পছন্দের মানুষটার পছন্দের মতো হয়ে ওঠার চেষ্টা করি, কিন্তু আমরা সেটা অ্যাডাপ্ট করতে পারি না কখনো, হয় এটা সম্ভব না। কারণ তুই তো তোর স্পেসিফিক কী বলবো ক্যারেক্টারিস্টিক্স নিয়েই তুই তৈরি হয়েছিস, এবং তুই মানুষটাকে কিন্তু প্রথমত তার ভালো লেগেছিল। এবার তার ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে তুই যদি তোর সেই জায়গাগুলোকে নষ্ট করিস, একটা দিন আসবে, এবং এটা আসবেই, যে তোর সেই পছন্দের মানুষটা আস্তে আস্তে তোর উপর বোর হওয়া শুরু করবে। কারণ তুই তো তখন আর তুই নেই রে বাবা, তুই একটা খিচুড়ি হয়ে গেছিস। তোর মধ্যেকার কিছু গুণ আছে, এবং তুই তার ভালো লাগার যে সমস্ত ক্যারেক্টারিস্টিক সেগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছিস, যেগুলো তোর সঙ্গে মেশেনি। মেলে না রে বাবা, কখনোই মেলে না। আমি যেরকম হয়ে ওঠার চেষ্টা করছি, সেটা জোর করে কখনো এক করা যায় না। স্বাভাবিকভাবে সামনে মানুষটা বোর হবে খুব তাড়াতাড়ি, এবং আলটিমেটলি অ্যাট দ্য ডেজ এন্ড সেই মানুষটা কিন্তু আস্তে তোর থেকে দূরে সরে যাবেই, এটা ফ্যাক্ট। তখন দেখতে পাবি তুই একটা অদ্ভুত সিচুয়েশনে দাঁড়িয়ে আছিস। তোর যে জিনিসগুলো করতে ভালো লাগতো, বা তোর যে জায়গাগুলো যেতে ভালো লাগতো, যে মানুষগুলোর সঙ্গে মিশতে ভালো লাগতো, তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ, বা তাদের সঙ্গে সেই সমস্ত সব কিছু মিটে গেছে, যোগাযোগ নেই, কিচ্ছু নেই। যে মানুষটার জন্য তুই এত কিছু করেছিস, সেই মানুষটা তোর সঙ্গে নেই, এবং আলটিমেটলি দেখা যাবে তোর যে আমিত্বটা ছিল, তোর যে আইডেন্টিটিটা ছিল, সেটাই হারিয়ে গেছে। এর ফলে তুই যে ক্রাইসিসে পড়বি, সেই ক্রাইসিস থেকে উদ্ধার হওয়া নেক্সট টু ইম্পসিবল কাজ। এমন তোর ভেতরকার এমন কিছু জিনিস ভেঙে যাবে, যেগুলো সারা জীবনের কখনোই জুড়বে না। সেই ক্রাইসিসে একটা দাগ তোর জীবনে আলটিমেটলি থেকেই যাবে। এটাই বলছেন লেখিকা। দেখ, ফ্যান্টোমিনা বারবারই অ্যাটেনশান পাওয়ার জন্য, তার ডিজায়ারগুলো ফুলফিল করার জন্য বারবার করে একের পর এক ছদ্মবেশ নেওয়ার চেষ্টা করে, একের পর ডিসগাইজ নেওয়ার চেষ্টা করে। এই ডিসগাইজগুলো কী? এই ডিসগাইজগুলো হচ্ছে ইন দ্য ব্রডার অ্যাসপেক্ট, যে আমরা যে সমস্ত গুণগুলোকে, বা আমরা যে সমস্ত জেস্টারগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করি আমাদের পছন্দের মানুষের অ্যাটেনশান পাওয়ার জন্য, বা মন রক্ষার জন্য, করলো, কিছুদিন থাকলো, আবার ভিউপালসার চলে গেল, আবার একটা ছদ্মবেশ নিল, আবার ভিউপালসার থাকলো, আবার চলে গেল। এমন করে লাস্ট পর্যন্ত দেখা গেল সব কিছুই হারিয়েছে। নিজের রেপুটেশনটা হারিয়েছে, ফিজিক্যাল ভার্জিনিটি হারিয়েছে, এবং মেন্টাল ভার্জিনিটি মানে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ভার্জিনিটি বলতে শুধু শারীরিক ভার্জিনিটিটাকেই বুঝি, এটা মানে খুব ভুল কথা। মেন্টাল ভার্জিনিটি হলো সেটা, যেটা হলো আমার মধ্যেকার সমস্ত দোষ গুণ ভালো খারাপ নিয়ে যে আমিটা আছি, সেই আমিটা বা সেই আমিত্বটাকে যখনই অন্য কেউ এসে সেই আমিত্বটাকে পেনিট্রেট করবে, ভেঙে দেবে, দিয়ে নতুন কিছু সেটার মধ্যে ইনক্লুড করা বা ইনপুট করার চেষ্টা করবে, তখনই আমার মেন্টাল ভার্জিনিটিটা নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেই আমিত্বটা আর থাকবে না। জানি না বোঝাতে পারলাম কিনা। দেখ, টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি স্পেসিফিক, টু ভেরি ক্লিয়ার, কখনো কোনো কিছুর জন্য যাই হোক না কেন, যত পছন্দের, যত ভালো লাগার, যত যা কিছুর জন্যই হোক, নিজেকে কখনো চেঞ্জ করা উচিত নয়।
তুই যদি কখনো মনে করিস যে না আমি মানে কী বলবো সমস্ত কিছু স্বার্থে বা সমস্ত দিক বিবেচনা করে যে না আমি এই জিনিসগুলো করছি এগুলো ঠিক হয়নি বা এই জিনিসগুলো আমার মধ্যে খারাপ আছে, যদি তোর রিয়েলাইজেশন আসে তাহলে তুই সেগুলোকে নিজের মতো করে চেঞ্জ করার চেষ্টা করতে পারিস। এটা কখনোই করা উচিত নয় যে আমার পছন্দের একজনের এই জিনিসগুলো ভালো লাগে না কিন্তু আমার এই জিনিসগুলো করতে ভালো লাগে বা আমি এগুলো থেকে খুশি পাই বা আনন্দ পাই, সেগুলোকে আমি তার ভালো লাগার জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো। এটা করলেই এই আলটিমেট রেজাল্ট হবে হচ্ছে হ্যান্ডটোমিনের মতো, যে লাস্ট পর্যন্ত তুই তোর সব কিছু হারাবি, আর কিচ্ছু হবে না। যাই হোক, তা এটাই আমার মনে হয় যে একমাত্র লাইন হওয়া উচিত, যে লস অফ আইডেন্টিটি। এবং এই 18th সেঞ্চুরি এটা একটা খুব প্রমিনেন্ট থিম, যে আইডেন্টিটি ক্রাইসিস। তখনকার যুগটা এমন একটা যুগ যে কী বলবো, সবাই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, যেটা সমাজ, তৎকালীন মানুষ বা মানে সবাই চাইছে যে মানে কী অ্যাকচুয়ালি ডিজায়ার কী, লাস্ট কী, তারপর আমাদের সোশ্যাল স্ট্যান্ডিং কী, ইকোনমিক্যাল স্ট্যান্ডিং, একটা বিরাট বড় জাংচারাল পয়েন্ট এটা। সেইখানটা থেকে দাঁড়িয়ে একটা নারী এবং পুরুষের সম্পর্কের যে ক্রাইসিস বা যে টানাপোড়েন, সেটাই এই নভেলের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এইগুলো মোটামুটি গল্প, তোরা শুনিস বা তোরা নিজেরাও পড়ে দেখার চেষ্টা করিস। জানি না কতটুকু বোঝাতে পারলাম, যাই হোক, ভালো করে পরীক্ষা দে, ভালোভাবে থাক। আর যদি প্রশ্ন কিছু থাকে তাহলে দাদাকে করতে পারিস, দাদা আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। আমার যতদূর সম্ভব হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখ, ভালোভাবে থাকিস, ভালোভাবে কাটাস, পরীক্ষা ভালো করে দে, ভালোভাবে থাক, টাটা।